কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 12-এর নিউক্লিওজোম ও ক্রোমোজোমের অন্যান্য কয়েকটি বিষয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নিউক্লিওজোমের গঠন ও ক্রোমোজোমের যে অংশগুলো মাধ্যমিকে আছে সেগুলো ছাড়াও এক্সট্রা যেগুলো ক্লাস 12-এ আছে সেগুলো আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আসি আমরা নিউক্লিওজোম নিয়ে। নিউক্লিওজোম হচ্ছে ক্রোমোজোম গঠনের একক। তা আমরা জানি ইউক্যারিওটিক যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম তৈরি হয় ছোট ছোট কিছু একক দিয়ে, যেগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা। সেখান থেকে তৈরি হয় ধাপে ধাপে ক্রোমোজোম। তো ডিএনএ থেকে ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হওয়ার যে ধাপ, সেই ধাপের মধ্যে প্রথম ধাপটা হলো নিউক্লিওজোম, এবং নিউক্লিওজোমকে আরও পেঁচিয়ে তারপরে তৈরি হয় শেষ পর্যন্ত ইউক্যারিওটিক ক্রোমোজোম। একটি ডিএনএ ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 2 ন্যানোমিটার। আর ডিএনএ থেকে যে ইউক্যারিওটিক ক্রোমোজোম তৈরি হয় কোষ বিভাজনের সময়, সেই ইউক্যারিওটিক ক্রোমোজোমের আকার হচ্ছে প্রায় 1400 ন্যানোমিটার। তাহলে 2 ন্যানোমিটার থেকে সেটা 1400 ন্যানোমিটার পর্যন্ত মোটা হচ্ছে। প্রথমে ছিল 2 ন্যানোমিটার, পরে হলো 1400 ন্যানোমিটার। তাহলে এতটা প্যাকেজিং হওয়ার জন্য যে ইউনিটটা দায়ী, সেই ইউনিট হলো নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোমের যে প্রথম আবিষ্কার সেগুলো সম্পর্কে এবার দেখব। নিউক্লিওজোম প্রথম আবিষ্কার করেছিলেন বা নিউক্লিওজোম সম্পর্কে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী উইলকিন্স ও লুজাটি 1960-তে। তো তারা দেখেছিলেন মাইক্রোস্কোপের তলায় যে বিটস অন এ স্ট্রিং স্ট্রাকচার, এই ধরনের মতো কিছু একটা জিনিস দেখেছিলেন, যেন পুঁতির মতো কিছু জিনিস একটা লম্বা সুতোর মধ্যে ঝুলছে। সেই পুঁতির মতো জিনিসগুলোকে আরও যখন ডিটেলসে স্টাডি করা হলো, তখন সেগুলোকে প্রথমে বলা হলো নিউ বডিজ, এবং বিজ্ঞানী আউটডেট 1975-এ তাকে নাম দিলেন নিউক্লিওজোম। এরপরে বিজ্ঞানী ক্লার্ক এবং তাছাড়াও অন্যান্য বিজ্ঞানীরা তারা নিউক্লিওজোম সম্পর্কে আরও ভালোভাবে স্টাডি করলেন, এবং কিছু তথ্য সেখান থেকে উঠে এলো। কি করা হলো না, ডিএনএকে যখন বিভিন্ন নিউক্লিয়াস দিয়ে ডাইজেস্ট করা হচ্ছে, পাচিত করা হচ্ছে, নিউক্লিয়াস দিয়ে পাচিত করতে করতে ডিএনএকে দেখা যাচ্ছে প্রথমে 200 ন্যানোমিটার যুক্ত কিছু খণ্ড পাওয়া গেল। তারপরে আরও ডাইজেশন করলে 166 বেস পেয়ার বিশিষ্ট কিছু খণ্ড পাওয়া যাচ্ছে। তারপরে ডাইজেস্ট করলেও তার থেকে ছোট খণ্ড পাওয়া যাচ্ছে না। তো এইগুলোকে আসলে বলা হচ্ছিল আগে নিউ বডিজ, যাকে এখন আমরা বলছি নিউক্লিওজোম। তো নিউক্লিওজোমের ব্যাপারটা কি না, আমরা এর আগে জেনে এসেছি যে ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে। তো হিস্টোন প্রোটিনের যে কোর, সেই কোর হিস্টোনের চারিদিকে নিউক্লিওজোমের ডিএনএটা কোর হিস্টোনের চারিদিকে ডিএনএ পেঁচিয়ে আছে, দিয়ে যে ইউনিটটা তৈরি করেছে সেটাকেই বলা হচ্ছে নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোমের গঠনটা খানিকটা এরকম দেখতে, যার ভেতরে এই অংশটা, ওই লালের মতো যে অংশটা, এটা হলো হিস্টোন অক্টামার, আর তার চারিদিকে কালোর মধ্যে যেটা পেঁচিয়েছে সেটাকে দেখানো হয়েছে ডিএনএ। তাহলে এই যে ডিএনএ এখানে আছে সেটা বলছি 20 অ্যাংস্ট্রম, আর অ্যাংস্ট্রমকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে বেরোবে ন্যানোমিটার। 2 ন্যানোমিটার এর ব্যাস। সেই 2 ন্যানোমিটার ব্যাসের ডিএনএ 1.67 বা টার্ন ঘুরছে, মানে একটা পাক তো পুরোটা ঘুরছে, আর একটা পাক মোটামুটি ওই 3/4 ঘুরছে, ঘুরে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে একটা ইউনিট থেকে। তারপরে আবার পাশের ইউনিট হচ্ছে, আবার পাশের হিস্টোন প্রোটিনগুলোর চারিদিকে এক পাক ডিএনএটা পুরোটা ঘোরে, তারপরে কতটা, প্রায় 3/4 ঘোরে, বা সেটাকে প্রিসাইজলি বলা যায় 0.67 পাক ঘোরে, আবার পরের নিউক্লিওজোমে চলে যায়। তো এই যে কোর যে ডিএনএটা বা কোর যে হিস্টোন প্রোটিন পাওয়া গেল, সেই কোর হিস্টোন প্রোটিনগুলোর মধ্যে কি কি থাকে সেটা দেখব। এর আগে আমরা এগুলো মাধ্যমিকেই পড়েছি যে হিস্টোনের মধ্যে থাকবে H2A, H2B, H3, H4, আর আরেকটা হিস্টোন এই কোরের বাইরে থাকে যাকে বলা হচ্ছে H1। তো এই যে হিস্টোন প্রোটিনগুলো আছে, এগুলো জেনারেলি হচ্ছে ক্ষারীয় প্রোটিন বা বেসিক প্রোটিন, যা বেসিক অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এগুলোর মধ্যে এই H2A দুটো এবং H2B দুটো, তাহলে 2 2 মিলে হলো 4, চারটেকে বলা হচ্ছে টেট্রামার। তাহলে H2A ডাইমার, H2B ডাইমার, ডাইমার মিলে হলো টেট্রামার। সেই একইভাবে H3 ডাইমার ও H4 ডাইমার, দুটো ডাইমার মানে দুটো নিয়ে হলো 4টে। তাহলে নিচে হলো H3 H4 এর টেট্রামার, আর ওপরে হলো H2A H2B টেট্রামার। দুটো টেট্রামার মানে 4টে করে ইউনিট মিলে হয়ে গেল হিস্টোন
অক্টামার, অর্থাৎ 8টা ইউনিট দিয়ে তৈরি হলো। এটা কি বলা হচ্ছে কোর হিস্টোন বা হিস্টোন অক্টামার। এই হিস্টোন অক্টামারের চারিদিকেই 1.67 পাক ঘুরছে ডিএনএ। তাহলে এই যে কোর হিস্টোন এগুলোর মধ্যে কিছু অ্যামিনো অ্যাসিডের প্রপার্টির জন্য ডিএনএ এর চারিদিকে পেঁচিয়ে থাকতে পারে, না হলে সেটা পেঁচিয়ে থাকতে পারবে না। যেমন প্রথম হচ্ছে এই হিস্টোন অ্যাসেম্বলিটা, হিস্টোন অক্টোমার তৈরি হওয়া তখনই সম্ভব যদি এর চারিদিকে ডিএনএটা পেঁচিয়ে থাকে। তার কারণ হচ্ছে যে ডিএনএ হলো এখানে প্রচুর পরিমাণে ফসফেট থাকে, ফসফেট থাকার জন্য নেগেটিভলি চার্জ। অন্যদিকে এই হিস্টোন প্রোটিনগুলোয় লাইসিন ও আর্জিনিন প্রোটিন থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, এবং লাইসিন ও আর্জিনিন অ্যামিনো অ্যাসিড হলো পজিটিভলি চার্জড। তাহলে পজিটিভ চার্জগুলো পরস্পরকে অবশ্যই রিপেল করবে। যখন পজিটিভ চার্জের সঙ্গে নেগেটিভ চার্জ কিছু তার চারিদিকে জড়িয়ে দেওয়া হবে তখনই সেইগুলো ভালোভাবে টিপে বসে থাকবে। তো নিউক্লিওসোম এর চারিদিকে এই ডিএনএটা ভালো করে বসে থাকে, তার কারণ হচ্ছে ডিএনএ হলো নেগেটিভলি চার্জ এবং এই লাইসিন ও আর্জিনিন এইগুলো হলো পজিটিভলি চার্জ বেসিক অ্যামিনো অ্যাসিড। এছাড়াও কিছু নন হিস্টোন প্রোটিন এখানে থাকে, যেমন হচ্ছে হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন, এবং তাছাড়াও ডিএনএ রেপ্লিকেশন করার জন্য বিভিন্ন ধরনের যে প্রোটিন সেটা এমনিতেই ডিএনএর সঙ্গে লাগা অবস্থায় থাকে, সেইগুলো হচ্ছে বেশিরভাগ নন হিস্টোন প্রোটিন। তো নন হিস্টোন প্রোটিনগুলো বেশিরভাগ অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, যেগুলো হলো প্রধানত টাইরোসিন, ট্রিপ্টোফ্যান সেইগুলো। আর হিস্টোন প্রোটিন আমরা জানি লাইসিন, আর্জিনিন ও হিস্টিডিন প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এইভাবে কিছু অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, বেসিক অ্যামিনো অ্যাসিড ও ডিএনএর ইন্টারাকশনে পুরো নিউক্লিওসোম স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকে। তাহলে এই নিউক্লিওসোমের চারিদিকে যখন ডিএনএ পেঁচিয়ে গেল, তাহলে ডিএনএটা একটু মোটা হয়ে গেল। এখন যে তন্তুটা সৃষ্টি হলো তার ব্যাস হলো 110 অ্যাংস্ট্রম, তার উচ্চতা হচ্ছে 50 থেকে 55 অ্যাংস্ট্রম। তাহলে ডিএনএটা একটু পেঁচিয়ে ফেললাম আমি। এবার আবার সেই ব্যাপারটায় ফিরে আসি। যখন নিউক্লিয়াস দিয়ে ডাইজেশন করা হচ্ছিল তখন এই প্রথমে এই একটা নিউক্লিওসোম থেকে শুরু করে পরবর্তী নিউক্লিওসোম পর্যন্ত পুরো ডিএনএর যে লেন্থ সেটা হচ্ছে 200 বেস পেয়ার ডিএনএ। এটা বিজ্ঞানী কনবার্গ আবিষ্কার করলেন যে 200 বেস পেয়ার ডিএনএ সেখানে আছে, 200টা বেস জোড়া সেখানে আছে, এটি জিসি এরকম করে বেস জোড়া আছে। তো এই 200 বেস পেয়ার ডিএনএ কে যখন আরও নিউক্লিয়াস দিয়ে ডাইজেস্ট করা হলো, ডিএনএ কাটার এনজাইম দিয়ে ডাইজেস্ট করা হলো, তখন দেখা গেল যে কোর হিস্টোন মানে এই ভেতরটা আর হচ্ছে H1 প্রোটিন এই দুটো লেগে আছে। তাহলে কোর হিস্টোনের চারিদিকে জড়ানো ডিএনএ আর হিস্টোন 1 প্রোটিনের চারিদিকে জড়ানো ডিএনএ, এইটার লেন্থ হচ্ছে 166 বেস পেয়ার ডিএনএ। 166 বেস পেয়ার যে ছোট ছোট ইউনিটগুলো পাওয়া গেল তাকে বলা হচ্ছে ক্রোমাটোজোম। তাহলে আর প্রথমে নাম বলেছিলাম এটা হচ্ছে নিউক্লিওসোম, পুরোটা 200 বেস পেয়ার। নিউক্লিওসোমকে যদি আরো ভালোভাবে দেখি তাহলে কোর হিস্টোন ও H1 প্রোটিনটা নিয়ে হচ্ছে ক্রোমাটোজোম। এবার যদি আমি এই H1 প্রোটিনটাও বাদ দিই, অনলি কোর হিস্টোনের প্রোটিনের চারিদিকে কতটা ডিএনএ পেঁচিয়ে আছে সেটার পরিমাণ হচ্ছে 146 বেস পেয়ার ডিএনএ। মানে 1.67 পাক যখন ঘুরে আসছে কোর হিস্টোনের চারিদিকে ডিএনএটা, তখন সেখানে বেস পেয়ার হচ্ছে 146 বেস পেয়ার ডিএনএ। তাহলে এইগুলো হচ্ছে ডিএনএ সংক্রান্ত কিছু মাপ। এবার তাহলে এখন এর ব্যাস হয়েছে 110 অ্যাংস্ট্রম, বা একে ন্যানোমিটারে কনভার্ট করলে 10 ভাগের 1 ভাগ, ওই 10 ন্যানোমিটারের আশেপাশে। এইবার এই 10 ন্যানোমিটার ডিএনএ কে এখানে সলিনয়েড মডেল, এটা জানি দেখতে একটু অসুবিধা হচ্ছে, এই মডেলটা এটার নাম হচ্ছে সলিনয়েড মডেল। এই সলিনয়েড মডেল এবার এর হচ্ছে পরের পেঁচানো ধাপ, মানে এটাকে এবার আরো পেঁচালে হবে সলিনয়েড মডেল। কি করা হচ্ছে না, এই যে এটাকে আমি ধরে নিচ্ছি 10 ন্যানোমিটারের যে নিউক্লিওসোম, 10 ন্যানোমিটারের নিউক্লিওসোম 6টাকে একটা রাউন্ড করে ঘুরিয়ে দিলাম, তাহলে যে ব্যাসটা পাচ্ছি সেটা হবে 30 ন্যানোমিটার। তাহলে প্রতিটা প্যাঁচে এবার নিউক্লিওসোম গুলোকে নিয়ে আবার 6-7টা করে নিউক্লিওসোম মিলিয়ে এরকম করে আমি ঘোরাচ্ছি। তাহলে সেই ঘোরালে তার যে ব্যাসটা পাবো আমি, সেই ব্যাসটা হচ্ছে প্রায় 30 ন্যানোমিটার, 30 ন্যানোমিটার ফাইবার। এই 30 ন্যানোমিটার ফাইবারের যে মডেল তাকেই বলা হচ্ছে এইখানে সলিনয়েড মডেল। এবং সলিনয়েড মডেল বার করেছিলেন বিজ্ঞানী ফিঞ্চ অ্যান্ড ক্লার্ক 1976। তাহলে এই সলিনয়েড মডেলে কি হলো, ব্যাসটা আরও বাড়লো, 6-7টা নিউক্লিওসোম মিলিয়ে তার ব্যাস হয়ে দাঁড়ালো 30 ন্যানোমিটার। এবার সলিনয়েড মডেল আবার হয়ে গেল সুপার সলিনয়েড, মানে এবার এরকম 6টা করে নিউক্লিওসোম নিয়ে একটা সলিনয়েড, এইরকম 10টা সলিনয়েড একসাথে হলো।
10টা সলিনয়েড মানে ব্যাপারটা 10 গুণ বাড়বে। তাহলে তখন তার ব্যাস হলো 300 ন্যানোমিটার। এটাকে বলা হচ্ছে সুপার সলিনয়েড মডেল। 300 ন্যানোমিটার এর ব্যাস হলো। 300 ন্যানোমিটার ব্যাস হওয়ার পর সেগুলো আরও সুপার কয়েলিং হয়ে আরও পেঁচাবে, পেঁচিয়ে সেটার ব্যাস হয়ে দাঁড়াবে 700 ন্যানোমিটার। 700 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট যে তন্তু তাকে বলা হয় মেটাফেজ ক্রোমাটিড। অর্থাৎ মেটাফেজ দশায় একটা ক্রোমোজোমের মধ্যে এক্স আকৃতির দুটো ক্রোমাটিড থাকে। সেই দুটো ক্রোমাটিডের একটা ক্রোমাটিডের ব্যাস হচ্ছে 700 ন্যানোমিটার। তাহলে একটা ক্রোমোজোমে অবশ্যই দুটো ক্রোমাটিড থাকে, একটা ক্রোমাটিডের ব্যাস 700 আর একটা ক্রোমাটিডের ব্যাস হয় 700। তাহলে টোটাল হলো 1400 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট মেটাফেজ ক্রোমোজোম। তাহলে এই ব্যাপারটা ধাপে ধাপে চলছে কখন? যখন একটা কোষ ইন্টারফেজ থেকে বিভাজন করতে যাচ্ছে, সেই সময় প্রোফেজ দশার আগে থেকেই এই পুরো ব্যাপারটা প্যাকেজিং শুরু হয় এবং এইভাবে ডিএনএকে প্যাকেজিং করে মোটা করে ক্রোমোজোম তৈরি করাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং। তাহলে এই ডিএনএ প্যাকেজিংয়ের সময় যদি আমি এই ক্রোমোজোমকে নিয়ে, এই ক্রোমাটিড বা ক্রোমোজোমকে নিয়ে যদি এখানে টার্গেট করে হিস্টোন প্রোটিনগুলোকে নষ্ট করে দিই, টার্গেটেড হিস্টোন প্রোটিন ডিগ্রেডেশন যদি করি, তাহলে কি হবে? হিস্টোন প্রোটিনের চারিদিকে ডিএনএটা এরকম করে পেঁচানো ছিল, এবার হিস্টোন প্রোটিনটা নেই, তাহলে ডিএনএটা শুধুমাত্র এরকম গোল একটা রিংয়ের মতো তো তৈরি করবে। আর ডিএনএতে হিস্টোন ছাড়াও যে নন হিস্টোন প্রোটিনগুলো থাকবে সেগুলো থেকে যাবে। তাহলে নন হিস্টোন প্রোটিন আর ডিএনএর যে খোলটা পড়ে রইলো মাঝে, আমি হিস্টোনটাকে বার করে নিয়েছি, তাহলে ডিএনএ এবং নন হিস্টোন প্রোটিনের যে খোল সেটাকে দেখতে অনেকটা সেই চারদিকে আভার মতো লাগে বা হ্যালোর মতো লাগে। সেই মডেলটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ড, ক্রোমোজোমাল স্ক্যাফোল্ড। এবং দেখে মনে হয় নন হিস্টোন প্রোটিনগুলো একটা এরকম গোল একটা পাইপের খোল তৈরি করেছে আর তার চারদিক থেকে যেন সুতোর মতো বেরিয়ে আসছে এই ডিএনএর ক্রোমাটিন তন্তুগুলো। সেই মডেলটাকে বলা হয় স্ক্যাফোল্ড। সেখানে অবশ্যই নন হিস্টোন প্রোটিন যেমন হাই মোবিলিটি গ্রুপ প্রোটিনস এই জিনিসগুলো থাকবে। তো এই মডেলটাকে বলা হয় স্ক্যাফোল্ড মডেল। আর এটাই হলো নিউক্লিওজোম এবং নিউক্লিওজোমের পাশাপাশি ডিএনএ প্যাকেজিংয়ের বিভিন্ন পর্যায়। এরপরে আমরা দেখব মাধ্যমিকের যে পার্টগুলো ক্রোমোজোমের গঠনে ছিল না সেইগুলো সম্পর্কে একটু আলোচনা। এবার দেখব যে ক্রোমোজোমের যে অংশগুলো মাধ্যমিকে খুব একটা ছিল না, আপগ্রেডেশন যেগুলো এইচএসে পড়তে হবে সেইগুলো। আর নিউক্লিওজোমে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা একটু বলে দিই যে দুটো নিউক্লিওজোমের মধ্যবর্তী ডিএনএকে বলা হয় লিঙ্কার ডিএনএ। মানে যারা লিঙ্ক করছে দুটো নিউক্লিওজোমের মাঝখানে। অনেক সময় প্রশ্ন আসে লিঙ্কার ডিএনএ কি, তো সেটা হলো দুটো নিউক্লিওজোমের মাঝখানে সংযোগকারী ডিএনএকে বলা হয় লিঙ্কার ডিএনএ, যেখানে মোটামুটি 60 বেস পেয়ার, 55 থেকে 60 বেস পেয়ার মতো ডিএনএ তার মধ্যে থাকে। তো এটাই হলো লিঙ্কার ডিএনএ। তো নেক্সট আমরা আসি এবার ক্রোমোজোমের বিভিন্ন রকম গঠন সেটা নিয়ে। তো ক্রোমোজোমে আমরা জানি মাঝখানটা সেন্ট্রোমিয়ার, দু প্রান্তটা টেলোমিয়ার, এক একটাকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড ছাড়াও ভেতরে থাকবে ক্রোমোনিমা, অর্থাৎ প্রত্যেকটা যে তন্তু পেঁচিয়ে যাচ্ছে তাকে বলছে ক্রোমোনিমা। আর ক্রোমোমিয়ারগুলো আসলে নিউক্লিওজোমগুলোকেই দেখতে মনে হয় ক্রোমোমিয়ার বা ছোটো ছোটো গাঁটের মতো, আর তার মাঝে অঞ্চলকে বলা হয় আন্তঃক্রোমোমিয়ার অঞ্চল। এইটুকু আমরা জানি। এছাড়াও সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে ভাগ করা যায় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক আর অ্যাক্টোসেন্ট্রিক, এই চারটে ভাগে। এছাড়াও যেটা আমরা জানবো সেগুলো হচ্ছে প্যারানেমিক কুণ্ডলী ও প্লেকটোনেমিক কুণ্ডলী। প্যারানেমিক কুণ্ডলী হচ্ছে এই ক্রোমোজোমগুলো যখন পেঁচিয়ে থাকছে, অর্থাৎ দুটো ক্রোমাটিড যখন এখনো পরস্পর থেকে আলাদা হয়নি, সেই সময় যখন তারা খুব পরস্পরের সঙ্গে খুব দৃঢ়ভাবে পেঁচিয়ে নেই, সহজেই খোলা যাচ্ছে, তখন তাকে বলছে প্যারানেমিক কুণ্ডলী। আর দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকলে তখন তাকে বলা হচ্ছে প্লেকটোনেমিক কুণ্ডলী। তো এক্ষেত্রে বলা ভালো যে কন্ডেন্সিং বা কোহেসিং যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোর সাহায্যে এই দুটো ক্রোমাটিড পরস্পরের সঙ্গে আটকে থাকে এবং পরবর্তীকালে যখন মেটাফেজ দশায় বা প্রোফেজের শেষের দিকে কি হবে না, ক্রোমোজোম থেকে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, শুধুমাত্র সেন্ট্রোমিয়ার অঞ্চলে সেগুলো পরস্পরের সঙ্গে লেগে থাকবে। তো এবার দেখবো যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এগুলোকে বা সংখ্যা অনুযায়ী এগুলোকে আরও কিছু ক্রোমোজোমকে ভাগে ভাগ করা যাচ্ছে। যেমন আসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ যে ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার নেই তাকে বলছে আসেন্ট্রিক ক্রোমোজোম। আসেন্ট্রিক ক্রোমোজোম অনেক সময় সৃষ্টি হয় যদি কোনো অংশ সেন্ট্রোমেরিক রিজিয়নটা ডিলিশন হয়ে যেতে পারে বা অন্য কোনো অংশ এসে লেগে যেতে পারে, সেক্ষেত্রে হতে পারে। মনোসেন্ট্রিক ক্রোমোজোম মানে একটাই সেন্ট্রোমিয়ার যে ক্রোমোজোমে আছে, এটাই সংখ্যায় সব থেকে বেশি, তাকে বলা হচ্ছে মনোসেন্ট্রিক ক্রোমোজোম।
ডাইসেন্ট্রিক মানে দুটো সেন্ট্রোমিয়ার, আর পলিসেন্ট্রিক মানে হচ্ছে অনেক সেন্ট্রোমিয়ার যে ক্রোমোজোমে আছে, এবং তখন সৃষ্টি হয় অনেকগুলো সেন্ট্রোমিয়ার একসাথে হলে তখন বলা হচ্ছে ডিফিউজ সেন্ট্রোমিয়ার। অনেকগুলো সেন্ট্রোমিয়ার একসাথে অনেক সময় একটা ইউনিট সৃষ্টি করে। তো এগুলো হচ্ছে সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। নেক্সট হলো যে এই যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমেরিক অঞ্চলে যে প্রোটিনটা থাকে তাকে বলা হচ্ছে কাইনেটোকোর। তো সেন্ট্রোমিয়ার অঞ্চলে যদি প্রোটিন দিয়ে চাপা থাকে তাহলে এই অংশের যে জিন সেগুলো নিশ্চয়ই নিজেকে প্রকাশ করতে পারে না, কারণ সেটা সেন্ট্রোমিয়ার প্রোটিন দিয়ে চেপে আছে, কাইনেটোকোর প্রোটিন দিয়ে চেপে আছে। তাহলে কাইনেটোকোর প্রোটিন দিয়ে চেপে থাকার জন্য সেন্ট্রোমিয়ার অঞ্চলে থাকা যে ডিএনএ সেগুলো জেনারেলি খুব একটা নিজেকে এক্সপ্রেস করে না। ওই জন্য এই ডিএনএ হচ্ছে অবশ্যই হেটেরোক্রোমাটিন, কারণ আমরা জানি হেটেরোক্রোমাটিনের ডিএনএ হচ্ছে নিষ্ক্রিয়। আর তাছাড়াও টেলোমিয়ার অঞ্চলেও যে ক্রোমাটিনগুলো থাকে সেগুলো থেকেও খুব একটা প্রোটিন তৈরি বা সেগুলো নিজেকে খুব একটা এক্সপ্রেস করে না, সেগুলোকে বলা হচ্ছে, কারণ সেগুলো ডিএনএ সেগুলো হচ্ছে ক্রোমোজোমকে প্রোটেকশন দেয়, প্রান্তগুলোকে প্রোটেকশন দেয়। তো টেলোমেরিক আর সেন্ট্রোমেরিক দুটো ডিএনএই হচ্ছে হেটেরোক্রোমাটিন অবস্থায় থাকে, এবং দুটোই হচ্ছে কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন, অর্থাৎ সমস্ত কোষে এটা থাকবে হেটেরোক্রোমাটিন। কোনো কোষে হেটেরোক্রোমাটিন, কোনো কোষে ইউক্রোমাটিন থাকলে তাকে বলা হয় ফ্যাকাল্টিটিভ। সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তো এগুলো হচ্ছে কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারে থাকে। তো সেই যে সেন্ট্রোমিয়ারে থাকা যে প্রোটিনটা সেন্ট্রোমিয়ারের চারিদিকে চেপে বসে আছে তাকে বলা হচ্ছে কাইনেটোকোর। তার গঠনটা এবার দেখব। তো কাইনেটোকোরকে আমি একটা নিজের মনের মতো একটা গঠন বানিয়েছি, যেটা দুটো প্লেট দিয়ে তৈরি, উপরে একটা প্লেট নিচে একটা প্লেট, এবং সেটা হচ্ছে নিউক্লিয়ার ডেন্স মেটেরিয়াল দিয়ে তৈরি, ইলেকট্রন ডেন্স মেটেরিয়াল দিয়ে তৈরি, অর্থাৎ এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি। আর এই দুটো প্লেটের মাঝখানের যে অংশটা সেই অংশটায় ইলেকট্রনের পরিমাণ কম। তো ইলেকট্রনের পরিমাণ এক জায়গায় বেশি আর ইলেকট্রনের পরিমাণ এক জায়গায় কম থাকছে। নিচের যে প্লেটটা আছে, নিচের প্লেটটার সঙ্গে এইখানটাতে লেগে থাকবে এই মাঝখানে সেন্ট্রোমেরিক যে হেটেরোক্রোমাটিন সেইটা। তাহলে নিচের প্লেটের সঙ্গে লেগে থাকছে হেটেরোক্রোমাটিন, তারপরে প্লেটটা অবশ্যই ইলেকট্রন ডেন্স, তার মাঝখানে অংশটা হচ্ছে আবার ইলেকট্রন এখানে খুব একটা থাকে না, অর্থাৎ কম ইলেকট্রন ঘনত্বপূর্ণ জায়গা। তারপরে আবার বাইরের প্লেটে আবার ইলেকট্রন ডেন্স। তাছাড়াও বাইরের প্লেটে একদম বাইরের দিকে থাকবে বেনতন্তু লাগার জায়গা, অর্থাৎ বেনতন্তুগুলো বা বেনতন্তুর যে ফিনেল ফাইবারের যে মাইক্রোটিবিউল, সেই মাইক্রোটিবিউলগুলো এই বাইরের আউটার এন্ডগুলোতে লেগে থাকবে। তো বাইরের যে এন্ডগুলো লেগে আছে যে মাইক্রোটিবিউলগুলো, সেই মাইক্রোটিবিউলগুলোকে আটকানোর জন্য এখানে কিছু জায়গা থাকে, সেখানে এসে মাইক্রোটিবিউলগুলো খুব দৃঢ়ভাবে বাইরের প্লেটের সঙ্গে আটকে যায়। তাছাড়াও যখন এরপরে অ্যানাফিজ দশায় কি হয়, এই ক্রোমাটিক আর এই ক্রোমাটিক পরস্পর থেকে মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটো ক্রোমাটিক দুটো প্রান্তের দিকে চলে যায়, সেটা আমরা জানি। তো প্রান্তের দিকে চলে যায় কেন না, এখানে কিছু মোবিলিটি প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো এই ক্রোমোজোমকে দুদিক থেকে টানতে থাকে। সেই প্রোটিনগুলোর নাম হচ্ছে, একটা হলো ডাইনিন আর একটা হলো কাইনেসিন বা কাইনেসিন রিলেটেড প্রোটিন বা কেআরপি। এই ডাইনিন, কাইনেসিন এই ধরনের প্রোটিনগুলো দুদিক থেকে ক্রোমোজোমকে দুটো ক্রোমাটিডকে টানতে থাকে, তার ফলে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই প্রোটিনগুলো লাগার জায়গাও থাকবে বাইরের প্লেটের মধ্যে। তাহলে বাইরের প্লেটে থাকছে কাইনেসিন আর ডাইনিন লাগানোর জায়গা, যারা ক্রোমোজোমগুলোকে অ্যানাফেজ দশায় ছাড়িয়ে নেয়। আর থাকছে বেনতন্তু লাগার জায়গা, যেগুলো ক্রোমোজোমগুলোকে মেটাফেজ দশায় নিরক্ষীয় অঞ্চলে বেনতন্তু একটা ওরিয়েন্ট করে। আর হচ্ছে ভেতরের প্লেটের সঙ্গে লেগে থাকছে হেটেরোক্রোমাটিন বা যে সেন্ট্রোমিয়ারের যে ডিএনএ সেই জায়গাটা লেগে থাকছে, বা মুখ্য খাঁজের ডিএনএ লেগে থাকছে। এটাই হলো সেন্ট্রোমিয়ারের উপরে থাকা কাইনেটোকোর প্রোটিনের গঠন। নেক্সট আমরা দেখব স্যাটেলাইট। তাহলে যদি এখানে গৌণ খাঁজ থেকে থাকে তখন তার পরবর্তী অংশকে বলা হয় স্যাটেলাইট। সমস্ত ক্রোমোজোমে কিন্তু গৌণ খাঁজ থাকে না। আমরা গৌণ খাঁজের কার্যকারিতা মোটামুটি জানি, এটা হলো গৌণ খাঁজের গঠন, যেখানে আরএনএ সংশ্লেষিত হয় এবং সেই অঞ্চলকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা নর। এটা আমরা পড়ে এসেছি। এবং গৌণ খাঁজে আরএনএ সৃষ্টি হয়, আরএনএ থেকে সেখানে নিউক্লিওলাসও সৃষ্টি হয়। তো নিউক্লিওলাস সৃষ্টিকারী ক্রোমোজোম বা গৌণ খাঁজ বিশিষ্ট ক্রোমোজোম কিন্তু সবকটা নয়। মানুষের 23টা ক্রোমোজোমে কিন্তু গৌণ খাঁজ নেই। গৌণ খাঁজ আছে 13, 14, 15, 21 ও 22 নম্বর ক্রোমোজোমে। এই ক্রোমোজোমগুলোতেই গৌণ খাঁজ থাকে, এই ক্রোমোজোমগুলোতেই স্যাটেলাইট দেখা যায়, কারণ গৌণ খাঁজের পরবর্তী যে অংশ সেটাকেই বলা হয় স্যাটেলাইট।
তাহলে এই স্যাটেলাইট অঞ্চলে অ্যাকচুয়ালি থাইমিন রিচ রিজিয়ন এগুলো, সেই জন্য বলা হয় সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো বা স্যাট। এই স্যাট বা স্যাটেলাইট থাকলে এই ক্রোমোজোমগুলোকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে সবগুলো কিন্তু সেই স্যাট ক্রোমোজোম বিশিষ্ট নয়, বা সবগুলো কিন্তু স্যাটেলাইট থাকে না। থাকবে হচ্ছে 13, 14, 15, 21 ও 22। এবং এই ক্রোমোজোমগুলো নিয়ে 14, 15, 21, 22 এগুলো নিয়ে অনেক ডিজিজও পরে আমরা পড়বো। তো ক্রোমোজোমগুলো জানতে হবে, এইগুলোতেই একমাত্র গৌণ কাজ পাওয়া যায়। নেক্সট আমরা দেখছি টেলোমিয়ার। টেলোমিয়ার এটা হলো প্রান্তের অংশ, এবং সেটা আগেই বললাম এটা হেটেরোক্রোমাটিক টেলোমিয়ারে বেশি থাকে। টেলোমিয়ারের অঞ্চলে কাজ হচ্ছে ডিএনএ কে প্রোটেকশন দেয়া, যাতে কোনো টুকরো হয়ে ভেঙে যেতে না পারে, অন্য ক্রোমোজোমের পার্ট জুড়ে যেতে না পারে, সেইগুলো প্রোটেকশন দেয় টেলোমিয়ার। সেই জন্য টেলোমিয়ার অঞ্চলে বারবার একই সিকোয়েন্স রিপিটেড অবস্থায় থাকে, এবং সেগুলোকে বলা হয় রিপিটস। কীরকম? সেই সিকোয়েন্স হচ্ছে 5 প্রাইম TTA GGG 3 প্রাইম। আবার তাহলে এর উল্টো হচ্ছে AAT CCC, A এবং T GC যে বন্ডিং, সেইভাবে AAT CCC। এটা হচ্ছে টেলোমেরিক রিপিটেড সিকোয়েন্স। এটা বারবার কতবার থাকে? প্রায় 500 থেকে 3000 বার রিপিট এইটা থাকে। তার ফলে কি হয়, টেলোমেরিক অঞ্চল ভেতরের যে ক্রোমোজোম, মানে অর্থাৎ এইখানকার যে জিনগুলো আছে, যে জিনগুলো এক্সপ্রেস করে সেগুলোকে রক্ষা করে। এবার কি হয়, প্রত্যেকবার যখন আমরা ডিএনএ প্রতিলিপিকরণ দেখব, রেপ্লিকেশন, তখন টেলোমিয়ার অঞ্চলটা আর হতে পারে না, সংশ্লেষিত হতে পারে না। তার ফলে কি হবে, টেলোমেরিক অঞ্চলটা প্রত্যেকবার ডিএনএ রেপ্লিকেশনের ফলে ছোট হতে থাকে, যাকে বলা হয় এন রেপ্লিকেশন প্রবলেম। তো সেই ছোট হতে থাকার ফলে একসময় আমাদের কোষগুলোর এজিং শুরু হয়, এবং সেই জিনিসটা ফলেই আমাদের সেলগুলো আস্তে আস্তে ডেথ হতে থাকে। তো সেইটা কিন্তু যে সেলগুলো স্টেম সেল তাদের হয় না, যেগুলো ক্যান্সার সেল তাদের হয় না। সেই সেলগুলোর মধ্যে থাকে টেলোমারেজ বলে একটি এনজাইম। এই টেলোমারেজ এনজাইম টেলোমিয়ারকে পুনর্গঠন করতে সাহায্য করে। আর বাকি সাধারণ কোষের মধ্যে টেলোমারেজ উৎসেচক থাকে না। বিভিন্ন যে স্টেম সেলগুলো আছে, যেখান থেকে আরবিসি প্রোডাকশন হচ্ছে, সেই ধরনের স্টেম সেলগুলোতে টেলোমারেজ এনজাইম থাকবে। নেক্সট, রেডিয়াল লুপ মডেল। রেডিয়াল লুপ মডেল আনা হচ্ছে, যেটা আমি আগে আলোচনা করলাম নিউক্লিওজোমে, যে একটা যে ক্রোমোজোম, সেগুলো থেকে যদি আমি হিস্টোন প্রোটিনকে সরিয়ে নিই, তাহলে নন হিস্টোন প্রোটিনের একটা খোল, গোলাকার খোল পড়ে থাকবে, আর তার চারিদিকে ডিএনএ গুলো মনে হবে আবার মতো চারদিকে ছড়িয়ে আছে। এটা 300 যে ন্যানোমিটার ফাইবার, 300 অ্যাংস্ট্রম জায়গা জুড়ে এই ব্যাপারটা ঘটতে থাকে। তো সেইখানে সেটাকে দেখে মনে হয় রেডিয়াল লুপ। রেডিয়াল মানে হচ্ছে ব্যাসার্ধর দিক থেকে যেমন লুপ, মানে পেঁচিয়ে আছে, সেই মডেলটাকে বলা হচ্ছে রেডিয়াল লুপ মডেল, বা সেটা এর আগেও আমি আলোচনা করলাম এই ব্যাপারটা নিয়ে, যেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ড। তো এইগুলোই হচ্ছে ক্রোমোজোমের বিভিন্ন নতুন রকম তথ্য, যেটা মাধ্যমিকে আমরা অতটা জানিনি। তো এখন এইগুলোকে নিয়ে একটু বেশি করে পড়াশোনা করে নিলেই ক্রোমোজোমটা খুব সহজভাবে বোঝা যায়। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, লাইক ও কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।